গল্পের শুরুতে আমরা একজন রাজা সম্পর্কে জানতে পারি। এই রাজা এত শক্তিশালী ছিল, সে তার শত্রুদেরকে খুব নির্মমভাবে মেরে ফেলত, আর সবাই তার নাম শুনলেই থরথর করে কাঁপত। এসব দেখে শুনে সে বলতো, অবশেষে আমি একটা মহান আর শক্তিশালী রাজা হয়ে গেছি। কিন্তু হঠাৎ তার সামনে নিজের বর্মটা দেখে তার মনে কি যেন অদ্ভুত লাগতে শুরু করলো। সে ভাবল, আরে এটা কি হচ্ছে আমার সাথে? মনে হচ্ছিল যেন কোনো রোগ হয়েছে। তারপর হঠাৎ দেখে সে পানির মধ্যে ডুবে যাচ্ছে। মনে হচ্ছে এটাই তার শেষ। চোখ বন্ধ হয়ে গেল, আর এখন সে একটা নতুন দুনিয়ায় রিবর্ন হয়ে গেছে। চোখ খুলতেই দেখে তার সামনে দুইজন অচেনা মানুষ দাঁড়িয়ে, একজন তার বাবা আর একজন তার মা। মানে এই মহান রাজা এখন একটা ছোট্ট বাচ্চা হয়ে গেছে। আরে দেখো দেখো, আমাদের ঘরে একটা ছোট্ট বেবি এসেছে। বাবা বলল, আমি তোর ড্যাড, নাম রেনাল্ড, আর এই তোর মা এলিস। এসব দেখে তার কিছুই মাথায় ঢুকছে না। সে ভাবছে, আমি তো ইতিহাসে এত যুদ্ধ জিতেছি, এত কিছু করেছি, শুধু এই ছোট্ট বাচ্চা হয়ে আবার জন্ম নেওয়ার জন্য। তারপর বাবা মা তাকে কোলে তুলে নিল, খুব আদর করতে লাগলো। তার নাম রাখল আর্থার। আর্থারের কাছে সবকিছু খুব অদ্ভুত লাগছে, তবু সে এই আদরটা এনজয় করছে। কিন্তু এই ছোট্ট শরীরের মধ্যে খুব অস্বস্তি লাগছে। সে ভাবছে কোনোভাবেই শরীর থেকে বের হতে হবে। এই ভাবতেই হঠাৎ তার শরীর থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু মা তাকে খুব যত্ন করে রাখছে। তখনই আর্থার দেখল তার বাবা রেনাল্ড ম্যাজিক করছে। ম্যাজিক তার শরীর থেকে বেরিয়ে আসছে, আর সে খুব আরামে চাষাবাদ করছে। একটা বড় বড় পাথরকে মাঝখান থেকে ফাটিয়ে দিল, কিন্তু হঠাৎ একটা ছোট পাথর তার মাথায় লেগে গেল। তখন আর্থার দেখল তার মায়ের কাছেও ম্যাজিক্যাল পাওয়ার আছে। মা হিলিং পাওয়ার দিয়ে বাবাকে ঠিক করে দিচ্ছে। এসব দেখে আর্থার খুব চমকে গেল। এই নতুন দুনিয়াটা তার কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। সে একদম ফ্যাসিনেটেড। কিছুদিন পর দেখা গেল রেনাল্ড বড় বড় মনস্টারদের খুব সহজে ম্যাজিক দিয়ে হারিয়ে দিচ্ছে। আর্থার সব দেখছে আর শিখছেও। চল আর্থার, এখন তোর ঘুমানোর সময়। বাবা এসে তাকে ঘুম পাড়িয়ে দিল। আর্থার ঘুমের মধ্যে তার পাস্ট লাইফ মনে করল। সেখানে কখনো শান্তিতে ঘুমাতে পারেনি, সবসময় কেউ না কেউ তাকে মারতে আসত। কিছুদিন পর আর্থার হামাগুড়ি দিতে শুরু করল। মিরারের সামনে গিয়ে দেখল, এই তো আমি, কিন্তু এই শরীরে এখনও পুরোপুরি কমফর্ট ফিল করছি না। আবার ঘুমানোর সময় হলো। মা তাকে ঘুম পাড়িয়ে কাজে চলে গেল। কিন্তু এই বাচ্চাটা খুব চালাক। ছোট ছোট পায়ে লাইব্রেরিতে চলে গেল। একটা বই বের করে ভাবল, নলেজই পাওয়ার, এই দুনিয়া সম্পর্কে আরও বেশি জানতে হবে। সে এই দুনিয়ার জিওগ্রাফি দেখল, বুঝল এখানে 3 ধরনের কিংডম আছে, ডোয়ার্ফদের, এলফদের আর মানুষদের কিংডম। আরেকটা বই বের করল, ম্যাজিকের বই। এতদিন এই দুনিয়ায় থেকে বুঝল যে তার আগের দুনিয়াটা অনেক আন্ডার ডেভেলপড ছিল, কিন্তু এখানকার একটা জিনিসে সে খুব ইমপ্রেসড, মানা পাওয়ার। মানুষের ভেতরেই পাওয়ার থাকে, যা দিয়ে ম্যাজিক্যাল স্পেল কাস্ট করা যায়। তবে এই মানা কন্ট্রোল করার ক্ষমতা সবার থাকে না। প্রতি 100 জন মানুষের মধ্যে মাত্র একজনের কাছে এটা থাকে। আর এই দুনিয়ায় মানার পাওয়ার মূলত 2 ভাগে ভাগ করা হয়। প্রথমটা হলো অগমেন্টেশন, আর দ্বিতীয়টা কনজুরিং। অগমেন্টেশন মানে এমন একটা স্কিল যেটা দিয়ে মানুষের শরীর নিজে থেকেই একটা আর্মারের মতো রিয়্যাক্ট করতে শুরু করে, শরীরটা অনেক মজবুত হয়ে যায়। আর কনজুরিং হলো যেখানে কনজুরাররা নিজের শরীরের বাইরে অন্য জিনিসগুলোর ওপর ম্যাজিক কন্ট্রোল করতে পারে। এখন আর্থারের মাথায় সবকিছু ক্লিয়ার হতে শুরু করলো। সে বুঝল যে এই মানাকে কন্ট্রোল করা যায় শুধু একটা জিনিস দিয়ে, মানা কোর। এই মানা কোর হলো শরীরের এমন একটা পয়েন্ট যেখানে শরীরের সব মানা জমা হয়। যে এই কোরের ওপর কন্ট্রোল পেয়ে যায় সে অনেক পাওয়ারফুল হয়ে যায়, তার ম্যাজিকও অনেক স্ট্রং হয়। কিন্তু এই কনসেপ্ট আর্থারের কাছে নতুন না। তার আগের দুনিয়াতেও এরকমই একটা সিস্টেম ছিল, যেটার ওপর সে অনেক মাস্টারি করেছিল। তাই সে ভাবল, আমার পাস্ট লাইফের নলেজ কি এই দুনিয়ায় কাজে লাগাতে পারি? এই ভেবে সে তার শরীরের সব মানা এক জায়গায় কনসেন্ট্রেট করতে শুরু করলো। তার শরীরটা গ্লো করতে লাগলো। ঠিক যখন সে পুরোটা করতে যাচ্ছে, তখনই তার মা এসে হাজির। আরে আর্থার বাবু, তুই এখানে কি করছিস? ওরে বাবা, মনে হচ্ছে আবার পটি করে ফেলেছিস। আর্থার মনে মনে বলল, আরে না না, আমি তো পটি করিনি। এভাবেই অনেক সময় কেটে গেল। আর্থার অনেক বড় হয়ে গেছে, কিন্তু এলিস খুব চিন্তায় আছে, কারণ আর্থার এখনো একবারও হাসেনি। এদিকে রেনাল্ড তার ছেলেকে তলোয়ার চালানো শেখাচ্ছে। ছেলে তো ঠিকমতো দাঁড়াতেও শেখেনি, আর বাবা তলোয়ার ধরিয়ে দিচ্ছে। এটা দেখে এলিসের রাগ চড়ে গেল। এই, তুমি আমার ছেলের সাথে কি করছো? আরে সরি, আমি তো শুধু তলোয়ার চালানো শেখাচ্ছিলাম। তারপর মা আর্থারকে নিয়ে বাজারে গেল। আর্থারের তো খুব মজা লাগছে, এখানে এত কিছু দেখার আছে। অদ্ভুত অদ্ভুত ক্রিস্টেল, অস্ত্র, ম্যাজিক শো, সবকিছু তার কাছে দারুণ লাগছে। ফেরার পথে আর্থার খুব ক্লান্ত হয়ে গেল। মা বলল, দেখ, মনে হচ্ছে তোর আবার ঘুমানোর সময় হয়ে গেছে। আর্থারের কাছে এসব খুব নতুন। আগের দুনিয়ায় তো কখনো এমন আদর ভালোবাসা পায়নি। পরের সিনে রেনাল্ড তার পাওয়ার প্র্যাকটিস করছে। আর্থার দেখছে আর অবাক হচ্ছে, বাবা কত পাওয়ারফুল, ম্যাজিক দিয়ে সামনের সবকিছু নাড়িয়ে দিচ্ছে। আর্থারের খুব মজা লাগতে শুরু করল। তখনই মা এসে বলল, চল বাবু, আবার ঘুমানোর সময় হয়ে গেছে। আর্থার মনে মনে বলল, আবার ঘুম? আরে যা। লাইব্রেরির সামনে দিয়ে যাওয়ার সময় সে জেদ ধরল, আমি এই বইটা পড়ব। মা মানা করছে,
কিন্তু আর্থার মাসুম মুখ করে তাকালো। মা আর না করতে পারল না। আর্থার বই নিয়ে পড়তে লাগলো, আবার কনসেন্ট্রেট করতে লাগলো। শরীরের সব মানা এক জায়গায় জড়ো করছে। এবার সে অনেক কাছে চলে গেছে, মনে হচ্ছে এবার হয়ে যাবে। হঠাৎ একটা জোরে ধামাকা। রেনাল্ড এলিসকে বাঁচাতে তার ওপর ঝাঁপিয়ে পড়ল, কিন্তু তার পিঠ পুড়ে গেল। এলিস কাঁদতে লাগল। ঘরের একটা অংশ উড়ে গেছে। আর আর্থার এখনও ঘরের ভিতরে। দুজনে ভিতরে ঢুকে দেখে দুজনেই শকড। তাদের ছেলে আর্থার হাওয়ায় ভাসছে, তার শরীরের মাঝখানে একটা উজ্জ্বল আলো জ্বলছে। রেনাল্ড বুঝে গেল এত ছোট বয়সে আর্থার মানা কন্ট্রোল করে ফেলেছে। আর্থার নিচে নামল। রেনাল্ড বউকে বলল, আমাদের ছেলে কোনো সাধারণ ছেলে না। আর্থার মা বাবার দিকে যাওয়ার সময় হঠাৎ কাঠের ছাদটা তার উপর পড়তে লাগলো। মনে হলো আবার মরতে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই বাবা এসে ম্যাজিক দিয়ে ছাদটা আটকে দিল। মা তাকে কোলে তুলে নিয়ে জোরে জোরে কাঁদতে লাগলো। বাবাও খুব ইমোশনাল হয়ে গেল। আর্থার এসব দেখে শকড। এই ইমোশনগুলো তার কাছে একদম নতুন। আগের লাইফে তো কখনো এমন ফিল করেনি। সে ভাবল, এসব আমার জন্য একদম নতুন, আমি তো কখনো এমন ইমোশন ফিল করিনি। তারপর সেও জোরে জোরে কাঁদতে লাগলো। আর তারপর দেখানো হলো আর্থারের পাস্ট লাইফের একটা সিন, যেখানে কিং গ্রে ছিল। একটা বড় কাউন্সিল বসেছে, আর তাদের সামনে একটা লোক দাঁড়িয়ে কাঁপছে। লোকটা কিং গ্রের কাছে প্রাণ ভিক্ষা করছে। এই লোকটা কিংকে মারার চেষ্টা করেছিল। পাশেই তার ফ্যামিলি দাঁড়িয়ে। লোকটা কাঁদতে কাঁদতে বলছে, মহারাজ প্লিজ আমাকে মাফ করে দিন, আমার ফ্যামিলিকে ছেড়ে দিন, আমি খুব বড় ভুল করে ফেলেছি। কিন্তু কাউন্সিল তো আগেই ঠিক করে ফেলেছে, একে খুব কড়া শাস্তি দেবে। গ্রে তার তলোয়ার বের করল। হঠাৎ একটা জোরে আক্রমণ করল। লোকটা এখনও বেঁচে আছে। মাথা তুলে দেখে আক্রমণটা তার বউ আর বাচ্চার উপর পড়েছে। দুজনেরই মাথা ধর থেকে আলাদা হয়ে গেছে। কাউন্সিলের লোকেরা বলল, এটা তোমার জন্যই ভালো হয়েছে। তোমার ফ্যামিলি যদি আবার সিটিতে ফিরত, তাহলে সবাই ওদেরকে কষ্ট দিত। এখন ওরা মুক্তি পেয়েছে। লোকটার চোখে পানি। আর এখান থেকে সিনটা প্রেজেন্টে চলে আসে। এখন আর্থার তার ড্যাডের সাথে প্র্যাকটিস করছে। ড্যাড তাকে একটা লাভ ধাতুর তলোয়ার দিতে চাইল, কিন্তু আর্থার না নিয়ে একটা কাঠের তলোয়ার নিল। ড্যাডের কাছেও কাঠের তলোয়ার। ড্যাড তার মানা ঢোকাতে শুরু করল তলোয়ারে। আর্থার দেখছে, আর সেও ট্রাই করল। তার মানা পাওয়ারও তলোয়ারে ঢুকতে লাগল। দুজনে একে অপরের উপর আক্রমণ করল। আর্থারের মানা এত স্ট্রং যে ড্যাডের কাঠের তলোয়ার ভেঙে গেল। ড্যাড খুব চমকে গেল। ঘরে ফিরে ড্যাড এলিসকে বলল, আমাদের ছেলে খুব স্পেশাল, ওকে ট্রেনিংয়ের জন্য বাইরে পাঠাতে হবে। ওর একটা ভালো টিচার দরকার, যাতে বড় হয়ে খুব স্ট্রং ম্যাজিশিয়ান হতে পারে। এলিস এসব শুনে পাগল হয়ে গেল। তুমি কি বলছো? এ তো এখনও ছোট্ট বাচ্চা, তুমি ওকে বাইরে ট্রেনিংয়ে পাঠাবে? রেনাল্ড অনেক বোঝানোর চেষ্টা করল। আরে এটা আমাদের ছেলের জন্যই ভালো, কিন্তু মা তো মা, ছেলেকে নিজের থেকে দূরে যেতে দিতে পারে না। জোর করে ধরে রাখল। আর্থার সব দেখে মনে মনে ভাবল, এরা দুজনেই তো একদম বোকা, কেননা আমি ওদের একটা থার্ড আইডিয়া দেই। সে বলল, মা বাবা তোমরা দুজনেই আমার সাথে চলো না। দুজনেই শকড। আরে সত্যি, আমাদের ছেলে তো একদম ইউনিক। তারপর সবাই তাড়াতাড়ি রেডি হয়ে গেল। বাইরে বের হতেই দেখে একটা পার্টি আগে থেকেই এসে দাঁড়িয়ে। পার্টির নাম টুইন হর্নস। এই টুইন হর্নসেই তো রেনাল্ড আর এলিস আগে কাজ করত। সবার মধ্যে খুব ভালো বন্ড। আর্থার তো আগেই এদের সাথে দেখা করেছে, তবে তখন ছোট্ট ছিল। এখন অনেক বড় হয়ে গেছে। সবাই তাকে দেখে খুব খুশি। প্রথমে অ্যাডামের সাথে দেখা, তারপর অ্যাঞ্জেলা এসে জড়িয়ে ধরল। আর্থারের খুব অস্বস্তি লাগছে। পার্টিতে আরও দুটো মেয়ে, জ্যাসমিন আর হেলেন। যে বাঁচালো তার নাম ডন। চলো এখন সিটির জন্য রওনা দিই। সবাই নিজ নিজ ক্যারেজে উঠল। আর্থার মায়ের সাথে বসল। মনে মনে ভাবছে, এই দুনিয়ায় ট্রান্সপোর্টেশন এখনও অনেক পিছিয়ে। আমার আগের দুনিয়া তো অনেক অ্যাডভান্স ছিল। একটু পর সবাই এক জায়গায় থামল, বিশ্রাম করছে। হঠাৎ অনেকগুলো ওল্ড ফেসে হাজির, গর্জন করছে। পুরা টুইন হর্নস পার্টি অ্যালার্ট হয়ে গেল, লড়াইয়ের জন্য রেডি। এক এক করে ওল্ফগুলোকে মারতে লাগলো ম্যাজিক্যাল পাওয়ার ব্যবহার করে। আর্থার দেখছে আর বুঝছে অ্যাঞ্জেলা আর ডন দুজনেই কনজুরার, বাকি তিনজন অগমেন্টার। সব ওল্ফ শেষ করে দিল। রাতের সিন, সবাই আগুন জ্বালিয়ে বসেছে। রেনাল্ডের হাতে চোট লেগেছে। এলিস হিল করতে যাচ্ছিল, কিন্তু হেলেন থামিয়ে দিল। আরেকটু থামো। সবাই চারপাশ চেক করলো, সব ঠিকঠাক মনে হলে বলল, এখন করতে পারো। এলিস রেনাল্ডকে হিল করছে। আর্থার দেখে বুঝলো, আমার মা তো একদম স্পেশাল, আর তার মায়ের কাছে যে পাওয়ার আছে সেটা খুবই রেয়ার। এমন অনেক লোক আছে যারা তার পিছনে লেগে আছে, টার্গেট করছে। তাই তো সে তার হাজব্যান্ডের সাথে একটা ছোট্ট ঘরে চুপচাপ থাকে। খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমাতে যাচ্ছে, কিন্তু তখনই অ্যাডাম রেনাল্ডকে বলল, আরে ভাই, যদি তোমার কোনো টেনশন না থাকে তাহলে কি আমি আর্থারের সাথে একটু ট্রেনিং করতে পারি? পরের সিনে দেখা যায় আর্থার আর অ্যাডামের মধ্যে একটা প্র্যাকটিস ম্যাচ হচ্ছে। অ্যাডাম তার অস্ত্র রেডি করে মানা ভরতে লাগলো। এদিকে আর্থারও তার কাঠের তলোয়ার বের করেছে, মানা কনসেন্ট্রেট করছে। এমনকি তার পায়েও মানা চলে গেল। হঠাৎ ফুল স্পিডে দৌড়াতে শুরু করলো। অ্যাডাম দেখে তো একদম শকড। আর্থার অ্যাডামের পিছনে চলে গেল, আক্রমণ করতে যাচ্ছে। অ্যাডাম ব্লক করলো, কিন্তু আর্থারের শরীর তো ছোট, সে তো এই আক্রমণ সহ্য করতে পারল না, উড়ে গেল আকাশে। তখনই অ্যাঞ্জেলা তার ম্যাজিক কাস্ট করে আর্থারকে বাঁচিয়ে ফেলল। সবাই অ্যাডামের উপর রাগ করে উঠল, আরে পাগল হয়েছ, ও তো এখনো ছোট্ট বাচ্চা, এর তো হাস কেন? অ্যাডাম বলল, বাচ্চা? ও বাচ্চা না, একটা বিস্ট। দেখো
দেখো না ওর পাওয়ার কত। তারপর জেসমিন এসে বলল, ভাই তুমি আমাকে শেখাবে কিভাবে এটা করলে। এরপর সবাই আবার জার্নি শুরু করলো। জার্নিটা তো অনেক লম্বা। আর্থার মাঝে মাঝে ড্যাডের সাথে প্র্যাকটিস করছে, আবার অ্যাডাম আর তার টিমের সাথেও। হেলেনের কাছ থেকে বো আর অ্যারোর টেকনিক শিখে নিয়েছে। জেসমিনকে তো দৌড়ানোর স্পিড বাড়ানো শিখিয়ে দিল। জেসমিন খুব খুশি হয়ে বলল, থ্যাংক ইউ। এখান থেকে সিন চেঞ্জ। আর্থারের বার্থডে। জেসমিন তাকে একটা ড্যাগার দিল, নিজেরটা। সবাই খুব খুশি। সবাই ভাবছে জেসমিন তো একদম ইন্ট্রোভার্ট, কিন্তু আর্থারের সাথে কত মিশে গেছে। আবার জার্নি চালিয়ে হঠাৎ চারদিক থেকে অনেক তীর এসে পড়ল। বুঝলো লুটেরারা ঘিরে ফেলেছে। লুটেরা তো এক দুই না, অনেকগুলো। টুইন হর্নসের সবাই ডট করে লড়ছে। আর্থার দেখছে এরা তো তাকাতের দিক থেকে অনেক স্ট্রং, কিন্তু লুটেরারা এত বেশি যে আর্থারের ভয় লাগছে। হঠাৎ রেনাল্ডের উপর জোরে আক্রমণ। সে খুব ইনজার্ড। আর্থার আর এলিস খারেজ থেকে বেরিয়ে এলো। দুজনেই খুব টেনশনে। আক্রমণকারী লুটেরাদের সর্দার। রেনাল্ড এলিসকে বলল, তুমি এখান থেকে চলে যাও, তোমার পাওয়ারের কথা কাউকে জানতে দেওয়া যাবে না। আর্থার, তোমার মাকে বাঁচাও। আর্থার বলল, না আমি যাব না, আমারও স্ট্রেংথ আছে, আমি তোমাদের সাথে লড়ব। ড্যাড বলল, বাবু তোমার পাওয়ারগুলো তোমার মাকে বাঁচানোর জন্য ব্যবহার করো। তারপর বলল যে মায়ের পেটে একটা ছোট্ট বেবি আছে। আর্থার শুনে তো একদম শকড। মাকে নিয়ে দৌড়াতে লাগলো। রেনাল্ড পুরা তাকত দিয়ে সর্দারের উপর আক্রমণ করল, কিন্তু কিছু হলো না। তবুও 100% দিয়ে লড়ছে, যাতে সবাইকে হারাতে পারে। কয়েকটা গুন্ডা আর্থার আর মাকে ধরতে গেল। তখনই টুইন হর্নসের কয়েকজন মেম্বার এসে আটকে দিল। আর্থার দৌড়াতে দৌড়াতে পাস্ট লাইফ ভাবছে, আমি তো আগের লাইফে অনেকের জান নিয়েছি, আজ আমি দৌড়াচ্ছি যাতে কেউ আমাকে আর আমার মাকে বাঁচায়। হঠাৎ একটা ম্যাজ এসে উপর থেকে দেখল। খুব ডেঞ্জারাস ম্যাজিক কাস্ট করতে লাগলো আর্থার আর মায়ের উপর। আর্থার দেখে ফেলল, মাকে সামনে ঠেলে দিল। পুরো আক্রমণ তার ওপর পড়ল। তার ছোট্ট শরীর তো সহ্য করতে পারল না, উপর থেকে নিচে পড়তে লাগলো। মনে মনে বলল, যদি এভাবেই মরতে হয় তাহলে তোকেও সাথে নিয়ে যাব। জেসমিনের দেওয়া ড্যাগারটা জেব থেকে বের করে উপরে ছুড়ল। ড্যাগারের সাথে একটা সুতো বাঁধা ছিল, সেটা ম্যাজের পায়ে আটকে গেল। ম্যাজও নিচে পড়ে গেল। আর্থার পড়তে দেখে অ্যাঞ্জেলা আর ডন ম্যাজিক কাস্ট করল, কিন্তু ম্যাজিক আর্থারকে ছুতেও পারল না। এলিস জোরে জোরে চিৎকার করতে লাগলো। আর্থারের মনে হলো এটাই তার লাইফের শেষ, কিছু করার নেই। প্রথমবার বুঝল কাউকে হারানোর দুঃখ কেমন হয়। মায়ের চোখে পানি দেখে ভাবল, কাশ আমি একটা বড় ভাই হতে পারতাম। এই ভেবে নিচে পড়ে গেল। চোখ খুলতেই সে নোটিস করলো একটা খুব ঘন জঙ্গলের মধ্যে আছে সে, আর বলে উঠল, আরে এটা কোন জায়গা রে বাবা। ঠিক তখনই হঠাৎ পুরা মাটি কাঁপতে শুরু করলো। সামনে এসে দাঁড়ালো একটা ভয়ঙ্কর বিশাল জানোয়ার। সে বলে উঠল, কেমন আছিস রে আর্থার। তারপর একটা ছোট্ট ছেলে আর মেয়ের কথা দেখানো হলো একটু। আর এদিকে বর্তমানে আর্থার বসে আছে এই বিশাল মনস্টারটার সামনে, যেটা দেখতে খুবই ভয়ঙ্কর আর বড়। আর্থার মনে মনে ভাবছে, এটা আবার কি জিনিস, এখানে কি করছে এটা। তার মাথায় 101টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তাও সে ভয় না পেয়ে আক্রমণ করতে এগিয়ে গেল, কিন্তু মনস্টারটা শুধু একটা আঙ্গুল দিয়ে তাকে মাটিতে ফেলে দিল। বলল, আরে ঘাবলাস না, আমি তোকে কষ্ট দেওয়ার জন্য আসিনি। এটা শুনে আর্থার একদম হতভম্ব। তারপর এই বিশাল জানোয়ারটা একটা গাছের কাছে গেল, যেখানে অনেক ফল ঝুলছে। বলল, তুই নিশ্চয়ই অনেক ক্লান্ত হয়ে গেছিস, এই ফলগুলো খেয়ে নে। আর্থার তখন হঠাৎ কেঁদে ফেলল। জানোয়ারটা বলল, এই ফল তোকে খেতেই হবে, না খেলে তোর কোনো প্রশ্নের উত্তর দেব না। আর্থার ফল খেতে খেতে প্রথম প্রশ্ন করল, আমার মা বাবা কোথায়, তারা কি এখনো বেঁচে আছে। জানোয়ারটা বলল, আমি এখান থেকে বেশি দূর যেতে পারি না, তবে এটুকু বলতে পারি তোর মা বাবা একদম সেফ আছে, তারা এখান থেকে অনেক আগেই চলে গেছে। এটা শুনে আর্থার খুব খুশি হয়ে গেল। চোখে পানি চলে এলো, কারণ তার ফ্যামিলি এখনো জীবিত আর নিরাপদে আছে। তারপরেই বড় জানোয়ারটা নিজের পরিচয় দিল। বোঝা গেল এটা আসলে মেয়ে। বলল, ঘাবড়াস না, আমার নাম সিলভিয়া। অর্থাৎ যাকে আমরা এতক্ষণ পুরুষ ভেবেছিলাম সে আসলে মহিলা। এরপর থেকে আর্থার সিলভিয়ার সাথে থাকতে লাগলো। দুজনে অনেক মজা করে, খেলাধুলা করে। আস্তে আস্তে আর্থারের সব ঘা সেরে যেতে লাগলো। সে একদম সুস্থ হয়ে গেল, কিন্তু এখন সে তার মা বাবার সাথে দেখা করতে চায়। সিলভিয়াকে বলল সে কথা। সিলভিয়া মানা করে দিল, বাইরে অনেক বিপদ, তুই এখনো বাইরে যেতে পারবি না। আমি একটা ডাইমেনশনাল রিফট তৈরি করছি, তবে এতে একটু সময় লাগবে। এটা শুনে আর্থার একটা লাঠি নিয়ে প্র্যাকটিস শুরু করে দিল। সিলভিয়া বলল, আরে বাহ, তুই তো বেশ ভালোই প্র্যাকটিস করছিস। ছোট ছেলের জন্য শরীর চালানো খুব দরকার। সময় যত যাচ্ছে আর্থারের সিলভিয়া সম্পর্কে ধারণা পুরোপুরি বদলে যাচ্ছে। আগে যে বিশাল জানোয়ারকে ভয় পেত, এখন দুজনের মধ্যে খুব সুন্দর একটা বন্ধুত্ব হয়ে গেছে। তবে আর্থারের মনে এখনও একটা প্রশ্ন ঘুরছে। সিলভিয়া নিজের সম্পর্কে খুব বেশি কিছু বলে না, মনে হয় কিছু একটা লুকিয়ে রাখছে। একদিন আর্থার সব ছেড়ে মেডিটেশন করতে বসল, আর তার মানা কোর অ্যাক্টিভেট করে ফেলল। সিলভিয়া অবাক হয়ে বলল, আরে বাহ, এত ছোট বয়সে মানা কোর অ্যাক্টিভেট করে ফেলেছিস, তাহলে তো তুই এর জন্য তৈরি। তারপর সিলভিয়া একটা ম্যাজিক করল। আর্থার দেখে হতভম্ব। সিলভিয়া বলল, জানিস আমি কি করছি, আমি আমার মানা কালেক্ট করছি। হ্যাঁ, মানুষের জন্য এটা খুব কঠিন, কিন্তু আমরা যারা মানুষ না, আমরা খুব সহজেই করতে পারি। আমাদের বলা হয় মানা বিস্ট। তোরও কি এই ক্ষমতা চায়? আর্থার বলল, হ্যাঁ, আমি অনেক শক্তিশালী হতে চাই, কিন্তু তার আগে একটা প্রশ্ন করল, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? সিলভিয়া বলল, বল।
তুমি যদি খুব পাওয়ারফুল হয়ে যাও তাহলে এই শক্তি দিয়ে কি করবে? আর্থার তার সব কষ্টের কথা মনে করে বলল, যারা আমার প্রিয়জনদের কষ্ট দেবে তাদের সবাইকে শেষ করে দেব। এটা শুনে সিলভিয়া তাকে আবার মাটিতে ফেলে দিল। বলল, তোর কাছে সবকিছু খুব সোজা মনে হয়, তাই না? তারপর দুটো অপশন দিল, হয় আমি তোকে ভালোভাবে তৈরি করে দেব, নয়তো তোকে মেরে ফেলব। আর্থার প্রথমটা বেছে নিল। সিলভিয়া তাকে অনেক কিছু বোঝাতে লাগল। আর্থারের মনে হচ্ছে সিলভিয়া তার অতীত সম্পর্কে অনেক কিছু জানে। আবার সিলভিয়া জিজ্ঞেস করল, আমি আবারও বলছি, যদি তোর কাছে অনেক পাওয়ার চলে আসে তুই কি করবি? আর্থার বলল, যারা আমাকে ভালোবাসে তাদের সবাইকে বাঁচাবো। এখানেই সিন চেঞ্জ হয়ে গেল। আরেকটা মানাবিস্ট দেখানো হলো, যে একটা ড্র্যাগনকে মেরে ফেলেছে। সে বলল, সিলভিয়া, তোকেও আমি মেরে ফেলব। তারপর আর্থারের অতীতে চলে গেলাম। সে একটা অফিসে ঢুকে নিজের ছবি দেখে বলল, এই দুনিয়ায় কিংয়ের কাছে কোনো পাওয়ার নেই, আর সব আসল পাওয়ার তো পার্লামেন্টের কাছে। আমি তো শুধু একটা টুল, ধ্বংস করার জন্য। আরে না না মহারাজ, এমনটা না, আপনি তো আমাদের কিংডমের জন্য অনেক কিছু করেছেন, তা আপনি এখানে কেন এসেছেন? গ্রে তার কথার উত্তর না দিয়ে চুপচাপ চলে যায়। এদিকে আর্থার তার ম্যাজিক কাস্ট করে ফেলেছে, তার মানাকেও অ্যাটাচ করে নিয়েছে। কিন্তু এটা করতে করতে সে তার আগের জীবনের কথা ভাবছে, যেখানে সে সব ম্যাজিককে এক জায়গায় ফোকাস করে এক ঝটকায় শত্রুকে শেষ করে দিত। এখনও সেই পুরানো কথা মনে করে সেই নতুন অ্যাবিলিটিও আনলক করে ফেলল। দেখে মনে হচ্ছে তার শরীরে একটা ইউনিকভাবে মানা ফ্লো করছে। হঠাৎ সিলভিয়া তাকে পাথরের নিচে চাপা দিয়ে দিল। বলল, তুই এখান থেকে বাইরে আসিস না। ঠিক তখনই সেই অন্য মানাবিসটা এসে হাজির। বলল, চল সিলভিয়া, আমার সাথে। এটা দেখে সিলভিয়া একদম শকড। সে তো এখান থেকে যেতে চায় না। তারপর সেই মানাবিস্ট হঠাৎ সিলভিয়ার ওপর অ্যাটাক করে দিল। সিলভিয়া ইনজিওর্ড হয়ে গেল। এখন সে নিজেকে আরেকটা মানাবিস্টে ট্রান্সফর্ম করতে শুরু করল। অন্যটা দেখে বলল, তুই এটা কি করছিস? এতে তোর মৃত্যু নিশ্চিত। কিন্তু সিলভিয়ার কাছে এসবের কোনো ফর্ক পড়ল না। সে ওর ওপর একটা ভয়ঙ্কর অ্যাটাক করে দিল। ওটা পিছনে পড়ে গেল। তারপর নিজের অ্যাটাক করে অদৃশ্য হয়ে গেল। কিন্তু আবার হঠাৎ সামনে এসে দাঁড়ালো। সিলভিয়ার ওপর আরেকটা খাতারনাক অ্যাটাক করতে যাচ্ছে। ঠিক তখন সিলভিয়া পুরো টাইম ফ্রিজ করে দিল। বলল, শোন আর্থার, এখন তুই বাইরে আসতে পারিস। আর্থার বাইরে এসে সব দেখে হতভম্ব। এখানে কি হচ্ছে রে বাবা? সে মানাবিসটাকে দেখে বলল, তুমি কি একটা ড্র্যাগন? তারপর সে একটা পোর্টাল কাস্ট করতে শুরু করল। বলল, এটা তোকে একটা সেফ জায়গায় নিয়ে যাবে। আমি তোকে অনেক সার্ভাইভাল স্কিল শিখিয়েছি, কাজে লাগবে। তুই জানিস তো এই পাওয়ার দিয়ে কি করবি? আর্থার খুব ইমোশনাল হয়ে গেল। বলল, হ্যাঁ, আমি জানি কি করতে হবে, কিন্তু যাওয়ার আগে তোকে আর দুটো জিনিস দিতে চাই। হঠাৎ একটা ক্রিস্টাল আর একটা ফেদার এসে হাজির। এটাকে এই ফেদার দিয়ে র্যাপ করে রাখিস। সিলভিয়া আর্থারের কাছে এলে তার শরীরেও সেই নিশান চলে এলো, যেটা সিলভিয়ার শরীরে ছিল। চল, এখন গুড বাই বলার সময় হয়েছে। জানিস, প্রথম দিনই তোকে বাড়ি পাঠাতে পারতাম। কিন্তু সময় হলে সব বুঝতে পারবি। আর্থার এসব শুনে আরও ইমোশনাল। বলল, আমার কাছে কি এমন কোনো এবিলিটি নেই যাতে তোমাকে প্রোটেক্ট করতে পারি, তোমার রক্ষা করতে পারি? সিলভিয়া মানা করে দিল, এটা একটা ন্যাচারাল প্রসেস, তুই চিন্তা করিস না। আর্থার বলল, লোকে তোমাকে মনস্টার বলুক বা ড্র্যাগন বলুক, আমার কাছে তুমি ফ্যামিলি, তুমি আমার দাদি। এটা শুনে সিলভিয়া খুব ইমোশনাল হয়ে গেল। বলল, আরেকবার বলবি? হ্যাঁ, তুমি আমার গ্র্যান্ডমাদার। সিলভিয়া আরও বেশি ইমোশনাল। দুজনের কথা এভাবেই চলতে লাগলো। তারপর সিলভিয়া বলল, চল, এখন যাওয়ার সময়। আর্থার ক্রিস্টালটাকে ফেদারের মধ্যে রোল করে নিল। পোর্টালে ঢোকার সময় পিছনে ফিরে তাকালো। সিলভিয়াকে সাথে নিতে চাইল, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আর্থার চলে যাওয়ার সাথে সাথে টাইম আবার শুরু হলো। অ্যাটাকটা সোজা সিলভিয়াকে লাগলো। সে নিচে পড়ে গেল, খুব ঘায়েল হয়ে গেল। মানা বিস্টটা তার দিকে এগোচ্ছে। সিলভিয়াও তার উপর একটা জোরদার অ্যাটাক করল, সব এনার্জি ঝুঁকিয়ে দিল। একটা ভয়ঙ্কর বড় ব্লাস্ট হলো। তারপর আর্থারকে দেখা গেল, সে একটা আলাদা ডাইমেনশনে। হঠাৎ সিলভিয়ার আওয়াজ এলো, আর্থার, এই দুনিয়ায় অনেক ঘৃণা আর রাগ ভরা, কিন্তু তুই তোর হাসি দিয়ে এটাকে চেঞ্জ করবি। তোর উপর পুরা ভরসা আছে যে তুই এটা পারবি। যদিও একদিনে না পারিস, ধীরে ধীরে ঠিক করে ফেলবি। আর আমি জানি যে তোর আগের জীবনে তুই একটা খুব পাওয়ারফুল কিং ছিলিস, কিন্তু এখন সবকিছু বদলে গেছে। তাই তোর মনে কোনো ঘৃণা রাখিস না। এবার চেষ্টা কর যাতে লোকেরা তোকে শুধু আশীর্বাদ করে। কিং গ্রে আর আর্থার এসব শুনে একদম হতভম্ব। সিলভিয়া তার পাস্ট লাইফের কথা এত কিছু কিভাবে জানে? পরের সিনে আর্থারের চোখ খুলতেই দেখে সে একটা জঙ্গলে। তবু সিলভিয়ার কথা ভেবে খুব ইমোশনাল হয়ে যাচ্ছে। হঠাৎ কারো চিৎকারের আওয়াজ শুনতে পেল। সে তাড়াতাড়ি একটা গাছে উঠে গেল আর দেখল কি হচ্ছে। তারপর সেদিকে যেতে লাগলো। পৌঁছে দেখে কয়েকটা লুটেরা একটা ছোট্ট মেয়েকে ঘিরে ফেলেছে। মেয়েটা একটা এলফ। লুটেরারা বলছে, এটাকে বেচে দিলে অনেক মোটা টাকা পাওয়া যাবে। আর্থার উপর থেকে সব দেখছে। তার মনে পড়ে গেল তার ফ্যামিলির উপরও লুটেরারাই অ্যাটাক করেছিল। সিলভিয়ার কথা মনে পড়ল, শায়দ সিলভিয়া আমাকে এই পাওয়ার দিয়েছে যাতে আমি সবাইকে হেল্প করতে পারি। লুটেরারা মেয়েটাকে একটা কার্ডে ঢুকিয়ে নিয়ে এগোতে লাগলো। আর্থারও তাদের পিছু নিল। তারপর সন্ধ্যার সিন।
লুটেরারা আরাম করে বসে রেস্ট করছে। আর্থার ভাবছে, এটাই আমার চান্স, কিছু একটা করতে হবে, না হলে দেরি হয়ে যাবে। তবু সে সঠিক সময়ের অপেক্ষায় রইল। অপেক্ষা করতে করতে রাত হয়ে গেল। হঠাৎ আর্থার নজর করল জঙ্গলের সাদা হর্নগুলো ম্যাজিক্যাল বেল্ট দিয়ে বাঁধা। ভাবল, এটাই আমার চান্স। সে কয়েকটা পাথর তুলে তাদের দিকে ছুঁড়ে মারল। লুটেরারা রেগে গিয়ে চিৎকার করতে লাগল, সবাই চুপ কর, মুখ বন্ধ রাখ। আর্থার ঠিক এই মুহূর্তের অপেক্ষায় ছিল। সে হাতে মানা কনসেন্ট্রেট করে একটা লুটেরার ওপর জোরদার স্ল্যাশ করল। এক অ্যাটাকে সে মরে গেল। দ্বিতীয়জন খুঁজতে খুঁজতে এলো, কিন্তু ততক্ষণে আর্থার তার পকেট থেকে একটা ছুরি বের করে নিয়েছে। সে তার গলা কেটে ফেলল। আওয়াজ শুনে তৃতীয়জন এলো। আর্থার ছোট ছুরি দিয়ে তার পায়ে জোরে কাট দিল। সে চিৎকার করে উঠল, সবাই সতর্ক, এই ছোট্ট ছেলেটা একটা মেজ। চতুর্থ লুটেরার নিচে নেমে এলো, বলল, আরে বাবা, কি দিনকাল এলো, এখন ছোট ছেলের সাথে লড়তে হবে? আর্থার লড়তে একদম রেডি। লুটেরাটা বলল, তুই যদি মেজ হোস তাহলে তুই এলফের চেয়েও দামি হবি, চল প্রথমে তোকে ধরি। সে তার ম্যাজিক কাস্ট করতে লাগলো। আর্থারের উপর জোরদার অ্যাটাক করল। আর্থার ডজ করে দিল, তারপর ছুরি দিয়ে অ্যাটাক করল, কিন্তু লুটেরাটা সহজেই বাঁচল। আর্থার এবার তার ড্যাগার ব্যবহার করল। লুটেরাটা ড্যাগারটা ধরে ফেলল আর আর্থারকে জোরে লাথি মারল। আর্থার ইনজার্ড হয়ে গেল। লুটেরাটা তার পা ধরে বলল, এখন তুই মরবি, কিন্তু তখন আর্থার তার ম্যাজিক দিয়ে লুটেরাটাকে পুড়িয়ে দিল। তারপর ড্যাগার ছুঁড়ে মারল, সোজা কপালে গেঁথে গেল। লুটেরাটা মরে গেল। আর্থার তৃতীয় জনের কাছে গিয়ে তাকেও শেষ করে দিল। এর মধ্যে এলফ মেয়েটা জেগে উঠল। আর্থার তাকে রেস্কিউ করল, কিন্তু মেয়েটা প্রথমে ভয় পেয়ে গেল। বলল, তোমার এত চোট কিভাবে লাগলো? আর যারা আমাকে নিয়ে যাচ্ছিল তারা কোথায়? আর্থার বলল, আরে ভাই, ওসব ছাড়, ওরা চলে গেছে, ওদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এনেই তোর জিনিসপত্র, আমি এখন যাই। এটা শুনে এলফ মেয়েটা একদম শকড। সে বলল, এখানে তোমাকে একা ফেলে কিভাবে চলে যাই? আর এর কথা শুনে একটা জিনিস তো পরিষ্কার হয়ে যায় যে এই মেয়েটা জঙ্গলে খুব ভয় পাচ্ছে। আর্থার তখন ওকে বলে, এলফ তো জঙ্গলে সবচেয়ে নিরাপদ থাকে। কিন্তু ও বলে, আমি তো এসব কিছুই জানি না রে, আমি শুধু কয়েকটা বাঘের পিছনে পিছনে যাচ্ছিলাম, তারপর জঙ্গলে হারিয়ে গেছি। এসব শুনে আর্থার একটু ভাবে, তারপর বলে, আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে চল। এটা শুনে ও খুব খুশি হয়ে যায় আর বলে, যাওয়ার আগেই ওয়াইল্ড হর্নগুলোকে তো ফ্রি করে দিতে হবে। আর্থার বলে, ফ্রি করার পর তো এরা আমাদের ওপরও অ্যাটাক করতে পারে। কিন্তু ও তার একটা কথাও শোনে না, সবগুলোকে ফ্রি করে দেয়। তারপর সব ওয়াইল্ড হর্ন জঙ্গলের দিকে দৌড়ে পালায়। পরের সিনে দেখা যায় দুজনে একটা গাছের নিচে বসে আছে। আর্থার খাবার বানাচ্ছে। হঠাৎ বলে, আচ্ছা, আমি তো তোর নামই জিজ্ঞেস করিনি, তোর নাম কি? ও তখন নিজের পরিচয় দেয়, আমার নাম টেসিয়া। আর্থারও বলে, আমার নাম আর্থার, চল তাড়াতাড়ি খেয়ে নে। কিন্তু টেসিয়া মানা করে, না না, তোকে এটা খেতেই হবে, আমাদের অনেক এনার্জি লাগবে, অনেক দূর যেতে হবে। এটা বলতে বলতে আর্থারের মনে সিলভিয়ার কথা মনে পড়ে যায়। ও তো এমনই তার খেয়াল রাখত, এমনকি নিজের ফ্যামিলির কথাও মনে পড়ে। সবাই মিলে একসাথে খেতাম। টেসিয়া তখন জিজ্ঞেস করে, তুই এখানে কি করছিস? আর্থার বলে, আমিও তো আমার প্যারেন্টস থেকে হারিয়ে গেছি। টেসিয়া, ও তুইও হারিয়েছিস? তারপর দুজনে আবার জার্নি শুরু করে। আর্থার এলিনিয়রের কথা জিজ্ঞেস করে। টেসিয়া বলে, ও জায়গাটা খুব সুন্দর, তোরও খুব ভালো লাগবে। দুজনে এভাবেই হাঁটতে থাকে। টেসিয়া বলে, আমার মানা করো এখনই অ্যাক্টিভেট হতে চলেছে, তাই প্র্যাকটিস করতে আমি টিচারের কাছে চলে যাব। এভাবে কথা বলতে বলতে হঠাৎ আর্থার বুঝতে পারে কেউ তাদের ফলো করছে। রাত হয়ে যায়। দুজনে টেন্ট খাটায়। আর্থার বলে, তুই ভেতরে ঘুমা, আমি বাইরে পাহারা দিচ্ছি। টেসিয়া, না না, তুইও ভেতরে আয়, বাইরে থাকলে বিস্ট তোকে দেখে ফেলতে পারে, অ্যাটাক করতে পারে, সেফ থাকার জন্য ভেতরে আয়। আর্থার হেসে বলে, আমার মনে হয় তুই একা ভেতরে ভয় পাচ্ছিস, ভূতের ভয় লাগে নাকি? টেসিয়া, আরে না না, এমন কিছু না, তুই ভেতরে এসে গার্ড দিতে পারিস, তবে একটা শর্ত, ভেতরে এলে আমার থেকে দূরে থাকবি, কারণ শুনেছি যে মানুষের রাজ্যে অনেক পারভার্ট থাকে, অনেক ওয়াইফ থাকে তাদের। আর্থার, আরে না, এমন কিছু না, কে বলল তোকে? আর পারভার্ট তো যে কোনো জায়গায় থাকতে পারে, এলফ রাজ্যেও। এসব কথা বলার পর টেসিয়া আরামে ঘুমিয়ে পড়ে। আর্থার ওকে দেখে ভাবে, ছোট বোন থাকলে কেমন হয়। তারপর সেও ঘুমিয়ে পড়ে। পরের সিনে দুজনে আবার জার্নি করছে। দুজনের মধ্যে বন্ডটা ধীরে ধীরে অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। হঠাৎ আর্থারের মানা করে খুব জোরে ব্যথা শুরু হয়। ব্যথা এতটাই যে নড়তেও পারছে না। টেসিয়া তখন মেডিসিনাল হার্বস আনতে যায়। আর্থার গাছতলায় শুয়ে আরাম করছে, কিন্তু ব্যথা সহ্য করতে না পেরে কষ্ট পাচ্ছে। এমন সময় সেই বিস্টটা এসে হাজির। আর্থার চমকে যায়, কিন্তু দেখে বিস্টের মুখে একটা মরা শুয়োর। ওটা দুজনের জন্য এনেছে। শুয়োরটা রেখে আবার জঙ্গলে চলে যায়। টেসিয়া খুব খুশি হয়ে বলে, দেখ, আমরা ওর জান বাঁচিয়েছিলাম বলে রিওয়ার্ড দিল। রাতে দুজনে বসে মাংস খাচ্ছে। টেসিয়া কিছু মাশরুম দেয়, কিন্তু আর্থার খাওয়ার পর পেট খারাপ হয়ে যায়। তারপর দুজনে টেন্টে ঢোকে। টেসিয়া গল্প বলছে, কিন্তু আর্থার খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। সকালে জার্নি আবার শুরু। আর্থার বলে, মনে হচ্ছে আমরা অনেক কাছে চলে এসেছি। টেসিয়া কনফার্ম করে। তারপর বলে, এখন তো আমরা বন্ধু হয়ে গেছি, তাই তোকে আর্ট বলে ডাকতে পারি? আর্থার, আরে হ্যাঁ, যা খুশি তাই ডাকিস। টেসিয়া হঠাৎ বলে, শুন, ওখানে কিছু দেখলাম মনে হয়। আর্থার, হ্যাঁ, আমিও অনেকক্ষণ থেকে দেখছি। এই গাছপালা, সবুজ ঘাস। হঠাৎ সামনে একটা গাছে পোর্টাল খোলা দেখা যায়। দুজনেই শকড। টেসিয়া দৌড়ে যায়, চল আর্ট, আয়। পরের মুহূর্তে দুজনে এলিনিয়ার ল্যান্ডে ঢুকে পড়ে, যেটা এলফ ল্যান্ড। ঢোকার পর আর্থার অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে দেখে জায়গাটা খুব মডার্ন আর অ্যাডভান্সড। হঠাৎ অনেক সোলজার এসে আর্থারকে ধরে ফেলে, গলায় তলোয়ার রাখে। আর্থার খুব শকড হয়ে চিৎকার করে।
টেসিয়া সামনে দাঁড়িয়ে কিন্তু কিছু করে না। আর্থারের মনে হয় ওকে হেল্প করতে গিয়ে বড় ভুল হয়ে গেছে। এখন দেখার বিষয় এলফল্যান্ডে আর্থারের সাথে কি হয়। এরা কি ওকে মেরে ফেলবে? এরপরের পার্ট দেখার জন্য এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করো, তাহলে খুব তাড়াতাড়ি পরের পার্ট নিয়ে আসবো।